পশ্চিমবঙ্গে একটা বেশ বড়সড় ঘটনা ঘটছে যা নিয়ে আজকের এই আলোচনা। এখানে একটা আসন্ন নির্বাচনের বলতে গেলে তার পুরো ভিত্তিটাকেই নতুন করে সাজানো হচ্ছে। চলুন তাহলে এর গভীরে গিয়ে পুরো ব্যাপারটা বোঝা যাক। ভাবুন তো, মাত্র কয়েকটা দিনের মধ্যে ৭০ লক্ষ ভোটারের রেকর্ড যাচাই করা। এটা কিন্তু কোনো কাল্পনিক প্রশ্ন না, ঠিক এই চ্যালেঞ্জটাই এখন পশ্চিমবঙ্গের সামনে। আর এই বিশাল কাজটাই ভারতের সর্বোচ্চ আদালতকে এমন একটা পদক্ষেপ নিতে বাধ্য করেছে যা আগে কখনো দেখা যায়নি। আচ্ছা, তাহলে দেখে নেওয়া যাক আমরা ঠিক কি কি বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে এই যে ৭০ লক্ষ রেকর্ডের কথা হচ্ছে, সেই ব্যাপারটা ঠিক কি। তারপর দেখব কিভাবে বিচারকরা এই প্রক্রিয়ায় যুক্ত হলেন। এরপর থাকছে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে নতুন নির্দেশিকা। সময়ের চাপ তো একটা বড় ব্যাপার, সেটাও দেখব। আর সবশেষে এই পুরো ঘটনার ফলে নির্বাচনটা ঠিক কিভাবে বদলে যেতে পারে। তো প্রথমেই যে প্রশ্নটা আসে সেটা হলো, হঠাৎ করে এমন একটা পরিস্থিতির দরকার পড়ল কেন? আসলে সবকিছুর মূলে রয়েছে সরকারি ভোটার তালিকার স্বচ্ছতা আর সঠিকতা নিয়ে ওঠা কিছু বড়সড় প্রশ্ন। দেখুন, এই যে এখনকার পর্যালোচনা, এটা শুরু হওয়ারও আগে কিন্তু একটা প্রাথমিক যাচাই হয়েছিল। আর সেই সময়েই পশ্চিমবঙ্গের ভোটার তালিকা থেকে ৭২ লক্ষ নাম বাদ দেয়া হয়। আর এখন সুপ্রিম কোর্টের সরাসরি নির্দেশে আরও ৭০ লক্ষ রেকর্ডকে একেবারে চুলচেরা বিশ্লেষণ করা হচ্ছে। মূল লক্ষ্য একটাই, তথ্যে গরমিলের যে অভিযোগগুলো উঠেছে সেগুলোর নিষ্পত্তি করা। আর এখানেই আমরা প্রথম নজিরবিহীন পদক্ষেপটা দেখতে পাই। ভারতের ইতিহাসে এই প্রথমবার ভোটার তালিকা যাচাই করার মতো একটা গুরুত্বপূর্ণ কাজ সরাসরি বিচার ব্যবস্থার হাতে তুলে দেওয়া হয়েছে। ব্যাপারটা হলো, এখন আর নির্বাচন কর্মকর্তারা নন, বিচারকরাই সরাসরি ভোটারের সমস্ত নথি খতিয়ে দেখবেন। সেশন জাজ এবং অন্যান্য জুডিশিয়াল অফিসারদের এই বিশাল কাজটার দায়িত্ব দেওয়া হয়েছে। সাধারণত এই কাজটা কিন্তু প্রশাসনিক বা নির্বাচন কর্মকর্তারাই করে থাকেন। এই নতুন প্রক্রিয়াটা কিভাবে কাজ করবে সেটা একবার দেখে নিই। মোট ২০২ জন জুডিশিয়াল অফিসারকে একটা সুরক্ষিত পোর্টালে ঢোকার জন্য বিশেষ লগইন আইডি দেওয়া হয়েছে। ওনারা ডিজিটাল মাধ্যমেই সব জমা পড়া নথি দেখবেন, সেগুলোর সত্যতা যাচাই করবেন, কোনো অসঙ্গতি আছে কিনা সেটাও দেখবেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, প্রতিদিনের কাজের রিপোর্ট সরাসরি হাইকোর্টে জমা হবে। বুঝতেই পারছেন, পুরো সিস্টেমটাই এখন আদালতের নজরদারিতে। আচ্ছা, এবার আসি দ্বিতীয় বড় পরিবর্তনে। সেটা হলো নিরাপত্তা ব্যবস্থার নিয়ন্ত্রণ নিয়ে। মাঠে যে কেন্দ্রীয় বাহিনী থাকবে, তাদের কন্ট্রোল কার হাতে থাকবে? এখানে ক্ষমতার হাত বদলের একটা মৌলিক পরিবর্তন দেখা যাচ্ছে। আগে দেখুন, কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী রাজ্য পুলিশের ডিজির অধীনে কাজ করত, আর তাদের পরিচালনা করত জেলার এসপি বা ওসি। ফলে একটা স্থানীয় প্রভাবের ঝুঁকি কিন্তু থেকেই যেত। কিন্তু এখন পুরো নিয়ন্ত্রণটাই চলে গেছে সরাসরি নির্বাচন কমিশনের হাতে, আর তাদের পরিচালনা করবেন বিশেষ নির্বাচনী পর্যবেক্ষকরা। অর্থাৎ এবার একটা স্বাধীন অপারেশনাল কমান্ড তৈরি করা হয়েছে। আর এই নতুন কন্ট্রোল সিস্টেমটাকে ঠিকঠাকভাবে কার্যকর করার জন্য প্রযুক্তির সাহায্য নেওয়া হচ্ছে। যেমন ১০ই মার্চের মধ্যে প্রায় ৪৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে আসছে। তাদের প্রত্যেকটা গাড়িতে জিপিএস লাগানো থাকবে, আর এই জিপিএস ডেটা দিয়ে নির্বাচন কমিশন রিয়েল টাইমে তাদের ওপর নজর রাখবে। এর ঘোষিত উদ্দেশ্য একটাই, একটা অবাধ আর সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করা। বাহিনীগুলোকে যাতে কেউ ইচ্ছে মতো বসিয়ে রাখতে বা অন্য কোথাও পাঠিয়ে দিতে না পারে, সেটাই নিশ্চিত করা হচ্ছে। এই সব নতুন ব্যবস্থা তো হলো, কিন্তু এর সাথে সাথে কর্মকর্তাদের সামনে এসে দাঁড়িয়েছে সময়ের একটা বিশাল চ্যালেঞ্জ। বলা যেতে পারে সময়ের বিরুদ্ধে একটা দৌড় শুরু হয়েছে। সময়সূচিটা একবার দেখা যাক। এই যে ৭০ লক্ষ রেকর্ডের বিচার বিভাগীয় যাচাই, সেটা শুরু হয়ে গেছে। এরপর ২৮শে ফেব্রুয়ারির মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করার একটা কঠিন ডেডলাইন বেঁধে দিয়েছে সুপ্রিম কোর্ট। আর যে রেকর্ডগুলো এই সময়ের মধ্যে যাচাই করা সম্ভব হবে না, সেগুলোর জন্য মার্চের শুরুতে একটা অতিরিক্ত তালিকা বের করা হবে। বোঝাই যাচ্ছে এতগুলো রেকর্ড যাচাই করার জন্য সময়টা খুবই কম। আদালতের কার্যবিবরণীতেই একটা পর্যবেক্ষণ উঠে এসেছে যে ৪ দিনে ৭০ লক্ষ নথি পরীক্ষা করা একটি অবিশ্বাস্য কাজ। এই একটা কথাতেই বোঝা যায় চাপের পরিমাণটা ঠিক কতটা। আর এই কারণেই আদালত একটা সমাধানও বের করেছে। বলা হয়েছে ২৮ তারিখের মধ্যে যতটা কাজ হবে সেটা নিয়ে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হোক, আর বাকিগুলোর জন্য দিন ১০ পরে একটা সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করা হবে।
তাহলে এই সব কিছুর শেষে নির্বাচনের ওপর এর কী প্রভাব পড়তে পারে? এই যে এতগুলো নজিরবিহীন পদক্ষেপ নেওয়া হলো, এর কিছু বড়সড় পরিণতি কিন্তু এখনই দেখা দিতে শুরু করেছে। সবচেয়ে বড় যে বিষয়গুলো সামনে আসছে সেগুলো হলো ১. পশ্চিমবঙ্গে নির্বাচনের তারিখ পিছিয়ে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। ২. ভোটার তালিকা ফাইনাল করার যে সময়সীমা সেটা মার্চ মাস পর্যন্ত চলে যাচ্ছে। ৩. নির্বাচনী প্রক্রিয়ায় আদালতের নজরদারি এখন একটা কেন্দ্রীয় বিষয় হয়ে দাঁড়িয়েছে। আর ৪. এই সব পরিবর্তনের মূল লক্ষ্য হল একটা আরও স্বচ্ছ আর সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা। আর এখানে সবচেয়ে বড় প্রশ্নটা উঠছে, যখন বিচারক এবং নির্বাচন কমিশন পুরো প্রক্রিয়ার কেন্দ্রে, তখন পশ্চিমবঙ্গের এই নির্বাচনের জন্য খেলার নিয়মগুলো ঠিক কেমন হতে চলেছে? একটা রাজ্য এক গুরুত্বপূর্ণ নির্বাচনের দিকে এগোচ্ছে, কিন্তু এবার সম্পূর্ণ নতুন আর নজিরবিহীন কিছু নিয়মের অধীনে।